সকাল ৯টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ভোর থেকে তুরাগ অভিমুখে মুসল্লিদের ঢল। মোনাজাতের উদ্দেশ্য নিয়ে আসছি আর কি, মোনাজাত করে আবার আমরা সালামতের দেশে যেতে পারি এই চিন্তা ভাবনা। আসছি ইসলামের প্রচারের জন্য, ভালো কিছু শোনার জন্য। প্রথমবার আসছি, নিয়ত করছি, আল্লাহ পাক যদি এখন কবুল করেন। শিক্ষার্থীদের নতুন দলে জায়গা হবে না আওয়ামীর সংশ্লিষ্টদের, বলছেন নেতারা। ইশতেহারে গুরুত্ব পাবে সুশাসন, মানবাধিকার সহ নানা বিষয়। বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করে। আমরা কোনো বিচ্ছিন্ন কোনো অংশে আমরা পড়ে না যাই, সেই জায়গায় মানুষের একটা কনসার্নের জায়গা আছে। প্রত্যেকটা বিষয়কেই আমরা এর সাথে সংযুক্ত করব। রাজধানীর আগারগাঁওয়ে মধ্যরাতে সড়ক অবরোধ করেছে গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতা। সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ। আহত ব্যক্তির কোনো খোঁজই নেয় না। আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন। গুলি নিছি বুকের মধ্যে, আমরা ব্যর্থ হই না, আর আপনাদের কাছে আমরা ব্যর্থতার গল্প শুনতে চাই না। বিদেশে ফোন করার খরচ বাড়ছে। চূড়ান্ত অনুমোদনের জন্য বিটিআরসির প্রস্তাব যাচ্ছে মন্ত্রণালয়ে। পকেট ভারী হবে আইওএফ সিন্ডিকেটের। সরকারের উদ্যোগে বৃহত্তর রংপুরে মোটা চালের দাম কমেছে কেজিতে ৩ টাকা। বাগেরহাটে ওএমএস ডিলাররা পালিয়ে যাওয়ায় ভোগান্তি। সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকাণ্ড নিয়ে আবারও সমালোচনা। ছিনিয়ে নেওয়া অবৈধ স্বর্ণের বার ফেরত দেওয়ার ঘটনায় চাঞ্চল্য। লিবিয়া উপকূলে উদ্ধার হওয়া ২০ মরদেহ বাংলাদেশিদের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দূতাবাসের একটি টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে। শুভ সকাল সবাইকে, স্বাগত। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, পুরো খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত সকাল ৯টায়। এবার মোনাজাত করবেন মাওলানা জুবায়ের। আল্লাহ নৈকট্য লাভের আশায় ভোর থেকেই আশপাশের এলাকা থেকে ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। কেউ পায়ে হেঁটে, কেউ বা গণপরিবহনে পৌঁছাচ্ছেন টঙ্গীর তুরাগ তীরে। ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ান। মূলত ইজতেমা শেষ হওয়ার পর ৩ থেকে ১০ দিনের চিল্লায় যান তাবলিগের সাথীরা। সে সময় কি কৌশলে দিনের দাওয়াত দিতে হবে সেই নসিহত করছেন মুরব্বীরা। সকালে বয়ান করেছেন ভারতীয় মাওলানা আব্দুর রহমান। এর পরপরই মাওলানা ইব্রাহিম দেওলা দিচ্ছেন ঈমান আকিদা পালনের তরিকত। তাদের এই বয়ান বাংলায় ভাষান্তর করে শোনানো হচ্ছে মুসল্লিদের। মুসলিম উম্মার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান সবার। নিজের আত্মশুদ্ধি সহ ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় সবার চোখে মুখে। এবছর ৩ পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। শুরায়ে নিজাম বা জুবায়েরপন্থীদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। এই রাত্রে ৪টা বাজে আমরা এখানে পড়ছি, তো আমরা মোনাজাতের উদ্দেশ্য নিয়ে আসছি আর প্রতি বছর আমি অ্যাটেন্ড করি এই ইজতেমা, বিশেষ ইজতেমা মোনাজাতে। আসছি ইসলামের প্রচারের জন্য, ভালো কিছু শোনার জন্য। কখনো আসা হয় না, প্রথমবার আসছি, নিয়ত করছি, আল্লাহ পাক যদি এখন কবুল করেন। ইসলাম এখন কোন পর্যায়ে আছে সেই খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাব সহকর্মী রিয়াজ রায়হানের কাছে। রিয়াজ, কিছুক্ষণ পরই তো আখেরি মোনাজাত। এই মুহূর্তে ইজতেমা ময়দানের কি অবস্থা, সার্বিক পরিস্থিতি জানতে চাই। আখেরি মোনাজাত আর কিছুক্ষণ পরে প্রথম পর্বের যে শেষের যে মোনাজাতটি হয় সেই মোনাজাত শুরু হবে এখন থেকে আর ঘণ্টাখানেকের মধ্যে হওয়ার কথা রয়েছে সময় অনুযায়ী। যেহেতু এবার ৩ পর্ব অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা, সেই কারণে মূলত তৃতীয় দিন, যেটি মূলত 11, এর আগে আমরা দেখেছি 11টা থেকে 12টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এবার সেটি আগে এগিয়ে আনা হয়েছে এবং সকাল 9টার দিকে হতে পারে। এখন মাওলানা ইব্রাহিম দেওলা তিনি বয়ান করছেন ভারতের, এবং তর্জমা করে দিচ্ছেন মাওলানা জুবায়ের, যিনি এরপর পরই মোনাজাত পরিচালনা করবেন। আর এই যে বয়ান সকাল থেকে শেষ দিনে আহ্বান অনুষ্ঠিত হয়েছে, এবং যেখানে মূলত এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তারা ঈমান এবং আমলের উপর মানুষকে কীভাবে হেদায়েত করবেন, কীভাবে নসিহত করবেন, কীভাবে দিনের দাওয়াত দিবেন, সেসব নিয়ে একেবারে শেষ দিনে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছেন এবং সেই সব নির্দেশনাগুলো দিচ্ছেন এখানকার যারা মুরব্বী রয়েছেন তারা। তো তারা বলছেন যেহেতু এটি আসলে একটি শিক্ষা রয়েছে এবং কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে কীভাবে গড়ে তুলতে হয়, ইসলামের আলোকে কীভাবে নিজের জীবনকে গড়ে তুলতে হয়,
বিশ্ব মুসলিম ঐক্য কীভাবে হতে পারে এবং সেই ভ্রাতৃত্বের বন্ধন কীভাবে আরও সুদৃঢ় করা যায়, সেসব শিক্ষাই মূলত এই যে ইজতেমার বয়ান থেকে দেওয়া হচ্ছে বা মাওলানা যারা বয়ান করছেন তারা সেই সবগুলোই নির্দেশনা দিচ্ছেন এখানে আগত যারা মুসলিম রয়েছেন তাদেরকে। তো এখান থেকে এইসব যে শিক্ষা, দিনের যে শিক্ষা, সে শিক্ষা নিয়ে তারা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়বেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বা দেশ তো বটেই, দেশ এবং দেশের বাইরে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা এই যে শিক্ষা মানুষের মধ্যে বিলিয়ে দেবেন এবং মানুষকে একটি উত্তম মুমিন হিসেবে বা উত্তম বাধ্যা হিসেবে কীভাবে নিজের জীবনকে গড়ে তোলা যায় সেসব শিক্ষায় তারা দেবেন। আর যেহেতু সবাই অপেক্ষা করছেন, সকাল থেকেই লাখো মুসল্লির ঢল নেমেছে বা আগে থেকে যারা ছিলেন তাদের সাথে আমার যোগ হয়েছে। ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে মানুষ এসেছেন আখিরি মোনাজাতে অংশ নিতে এবং সবাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। আমরা ইজতেমা ময়দানে অন্তত সেটি দেখতে পাচ্ছি। যেহেতু আজকে শীতের প্রকোপটি কম, গেল কয়েক বছরের তুলনায় এই বছর আমরা যদি দেখেছি একেবারে শীত নেই বললেই চলে, যদিও মাঘ মাস চলছে। শীতের না থাকার কারণে বা প্রকোপ কম থাকার কারণে মানুষের উপস্থিতি আরও বেশি হতে পারে বলে ধারণা করছেন এখানকার আগত মুসল্লিরা। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে ময়নাদন আশপাশের এলাকায় জড়ো হচ্ছেন লাখো মুসল্লি। এই বিষয়ে জানাতে টঙ্গী এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। ভোর থেকে রাস্তায় যানবাহনের চাপ কেমন দেখছেন? ইজতেমা অভিমুখে যাওয়া মুসল্লিরা যারা আছেন তারা কি ঠিকঠাক পরিবহন পাচ্ছেন কিনা জানতে চাই। সবুজ, আপনি শুনতে পাচ্ছেন? সোহার, মূলত কালকে রাত থেকেই যারা দূর দূরান্ত থেকে এসছেন তারা ইজতেমার মাঠে ঢুকতে পারেননি। আশেপাশের যে সড়কগুলো রয়েছে, আশেপাশের যে ভবনগুলো রয়েছে, ফুটপাত রয়েছে, রাস্তার উপরেই মূলত বসে পড়েছেন এবং প্রায় লাখো জনতা, মুসল্লি, নারী পুরুষ নির্বিশেষে এই বিশ্ব ইজতেমার যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য মূলত এইখানে জমায়েত হয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে এই টঙ্গীর যে রেল স্টেশন সেখানে ইজতেমা মাঠ থেকে অনেক দূরের, কিন্তু সেখানেও উপচে পড়া ভিড় মানুষের। এবং এখানে বিশেষ করে সকাল থেকে যারা বিশেষ ট্রেনে করে ঢাকা এবং ময়মনসিংহ থেকে এসেছেন বা মূলত 5টি বিশেষ ট্রেন এসেছে সকালবেলা, অর্থাৎ ভোরবেলায় এই ট্রেনগুলো এখানে এসে পৌঁছেছে এবং এই ট্রেনগুলো থেকে যারা এসেছেন তারা মূলত ইজতেমার মাঠে ঢুকতে পারেননি, আশেপাশে অবস্থান নিয়েছেন এবং স্টেশনেই অবস্থান করছেন। এই ট্রেনগুলো মূলত মোনাজাত শেষ হওয়ার পরেই আবারও এখান থেকে তাদের যে গন্তব্য, বিভিন্ন গন্তব্য, সেই বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এবং এখন পর্যন্ত যারা এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন যে প্রত্যেকবারেই তারা এই বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বতেই অংশ নেন এবং অংশ নেওয়ার জন্য আসেন। অনেকেই 3 দিনের জন্য আসেন, অনেকেই মাঠে বসে বয়ান শুনেন। আজকেও অনেকেই সকাল সকাল সেই দূর দূরান্ত থেকে, বিশেষ করে বিভিন্ন জনের সঙ্গে যেটি কথা হয়েছে, নারায়ণগঞ্জ আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো থেকে এসে মূলত ভোরবেলায় এসে পৌঁছেছেন এবং ফজরের নামাজের পরপরই যে আমবয়ান শুরু হয়েছে সেই আমবয়ান শুনছেন এবং আমবয়ানের পর যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে অংশ নেবেন এবং দেশ, জাতি এবং সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করবেন। এই দোয়ার জন্য মূলত এই আখেরি মোনাজাতে অংশ নিতে এসে মুসল্লিদের এই যে ঢল, সেই ঢল। সবুজ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমরা আরও জানবো। একটু বিমানবন্দর এলাকায় যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, কেমন দেখছেন বিমানবন্দর সড়ক এলাকার চিত্র? আমাদেরকে বিস্তারিত জানাবেন। সোহার, আমরা এখানে সকাল থেকেই এই বিমানবন্দর সড়কেই অবস্থান করছি এবং এখানকার পরিস্থিতি যদি বলি যে ফজরের নামাজের পর থেকেই দেখেছি সাধারণ মুসল্লিদের যে পরিমাণ ঢল নেমেছে টঙ্গীর তুরাগতীর অভিমুখে, সেটি কিন্তু আমার পেছনে দেখতেই পাচ্ছেন আপনি। হাজার হাজার মুসল্লি, হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা যারা রয়েছেন তারা কিন্তু সেই ফজরের নামাজের পর থেকেই কিন্তু অনেকেই অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে রাজধানী
রাজধানী সহ এবং আশপাশের এলাকা থেকে তারা রওনা করেছেন। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পায়ে হেঁটেই কিন্তু সকলেই দল বেঁধেই তারা টঙ্গীর তুরাক্তির অভিমুখে যে বিশ্ব ইজতেমা রয়েছে সেখানেই তারা যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে যে আখেরি মুনাজাত 9টায় পরিচালনা হবে সেই মুনাজাতে অংশ নিতেই কিন্তু তারা মূলত পরিবার সমেত কিংবা তাদের এলাকাবাসী মিলে তারা কিন্তু ছোট ছোট এবং বড় বড় দলেই তারা কিন্তু সেদিকে যাত্রা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ আসলে তারা প্রত্যেকেরই এখন কিন্তু গন্তব্য টঙ্গীর তুরাক্তির। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাখ লাখ মানুষ, তাদের সকলেরই প্রত্যাশা কিন্তু তারা যেমনটি বলছেন যে যেহেতু বিশ্ব ইজতেমা বিশ্ব মুসলিমের বৃহত্তম একটি গণজমায়েত, সেখানে তারা যাবেন সবার সাথে একসাথে তারা আল্লাহর নিকট প্রার্থনা করবেন আল্লাহ যাতে তাদের চাওয়া পাওয়াগুলো কবুল করে। তারা বলছেন তাদের নিজেদের জন্য, পরিবারের জন্য এবং দেশবাসীর জন্য, দেশবাসীর মঙ্গল কামনায় তারা আল্লাহর কাছে হাত তুলবেন, দোয়া চাইবেন। তারা মনে করছেন যে এত বড় যেই জমায়েত সেখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিরাশ করবেন না। সেখানে যে বয়ান হচ্ছে সেই বয়ান থেকে তারা শিক্ষা নেবেন এবং সেভাবে তারা ভবিষ্যতের দিন যাপন করার চেষ্টা করবেন এবং সেভাবে তারা ইসলামের দেখানো পথে তারা এগিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকে, পিকআপে, বাইকে, সিএনজিতে, হেঁটে যেভাবেই পারছেন সবাই কিন্তু চেষ্টা করছেন টঙ্গীর তুরাক্তিরে পৌঁছানো। যে সেখানে বিশ্ব ইজতেমার যে আখেরি মুনাজাত, সেই আখেরি মুনাজাতেই কিন্তু তারা অংশ নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সেটি কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যান চলাচল কিন্তু এই মুহূর্তে খুবই সীমিত করা হয়েছে, যেহেতু আখেরি মুনাজাতকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে তারা আসতে থাকেন, যার ফলশ্রুতিতে মানুষ যাতে স্বাভাবিকভাবে তারা যাতে টঙ্গীর তুরাক্তির অভিমুখে তাদের যাত্রাটা সুন্দর হয়, স্বাভাবিক হয়, তার কারণেই কিন্তু রাজধানীর কুড়িল সহ বেশ কিছু পয়েন্টেই কিন্তু যান চলাচল আটকে দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে কিন্তু সাধারণ মানুষ যেমন নির্বিঘ্নে হেঁটে যাচ্ছেন, অনেকেই কিন্তু ট্রাকে পিকআপে করে যাওয়ার চেষ্টা করছেন। সোহার, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফয়সাল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন নিয়ে চলছে তোড়জোড়। তাদের নতুন দলের ইশতেহারে কি থাকছে, কমিটিতে স্থান পেতে যোগ্যতার মাপকাঠি বা কি হবে, এসব কিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ও দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এরই মধ্যে 270টি উপজেলায় থানা কমিটি গঠনও করেছেন তারা। লামিয়া তিথির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শারিয়া সৈকত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা এখন ব্যস্ত নতুন রাজনৈতিক দল গঠনের কার্যক্রমে। শিক্ষার্থীদের এই রাজনৈতিক দল নিয়ে রয়েছে জনমনে প্রত্যাশা। সেখান থেকেই উঠে আসছে নানা প্রশ্ন, কেমন হতে পারে এর রূপরেখা। এরই মধ্যে তাদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি 270টি উপজেলা থানা কমিটি গঠন করেছে। কাজ চলছে বাকি উপজেলাগুলোতেও কমিটি গঠনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও গঠন করেছে কমিটি। এসব কমিটিতে কারা স্থান পাচ্ছে, সদস্য হওয়ার যোগ্যতাই বাকি। তাদের অংশগ্রহণ, সম্পৃক্ততা এবং সেই সাথে নেতৃত্ব দানের যে ক্ষমতা এবং সেই সাথে নতুন নেতৃত্ব তুলে আনার যে সক্ষমতা, সেটাকে নিয়েই আমাদের সামনে আগাতে হবে। আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট কাউকেই এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটিতে আমরা আনবার পক্ষপাতী নই। এটা জনগণের চাওয়ার জায়গা হলো যে যারা গণহত্যার সাথে সংশ্লিষ্ট ছিল, যারা নানাবিধ অপরাধ করেছে, তাদের বিচার হতে হবে। 270টির মতন উপজেলা কমিটি, উপজেলা থানা কমিটি আমরা গঠন করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে যারা সরাসরি যুক্ত না, তারা মূলত যে কোনো রাজনৈতিক দল হোক, পূর্বে রাজনৈতিক পরিচয় থাক, তারা অংশগ্রহণ করতে পারেন। আগের তুলনায় রাজনীতিতে আসা নিয়ে তরুণদের আগ্রহ কতটা বেড়েছে, কেনই বা তারা রাজনীতিমুখী হচ্ছেন? তরুণরা এই দলের নেতৃত্ব দিবেন
কিন্তু যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের পরামর্শগুলো আমাদের জন্য অনেক কাজে দিবে। রাজনৈতিক দলের ক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই ওপেন থাকবে এবং যে কোনো বয়সে যে কোনো শ্রেণী পেশার মানুষ যাতে যুক্ত হতে পারে সেটার দুয়ার খোলা থাকবে। পড়াশোনা করে অভিজ্ঞতা অর্জন করেছেন, ভালো কিছু অর্জন করেছেন, তারা কিন্তু এখন দেশে আসতে চাচ্ছেন এবং দেশে এসে রাজনীতিতে অংশগ্রহণ করতে চাচ্ছেন। কারণ রাজনীতিটা আগে শুধু দুদলীয় বৃত্ত, বিশেষ করে পরিবারতান্ত্রিক মধ্যে সীমাবদ্ধ ছিল। ফলে এই যে পরিবর্তনটা, এটা আশা করি বাংলাদেশের রাজনীতির সমীকরণটা আগামী দিনে পরিবর্তন হবে। প্রশ্ন ছিল, নতুন রাজনৈতিক দলের কোনো ইশতেহার কি তৈরি হয়েছে? এতে গুরুত্ব পাচ্ছে কি কি? আইনের শাসন, নাগরিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করা এবং শক্তিশালী করা, এই বিষয়গুলো লক্ষ্য রাখা হবে। জনগণকে আমরা কি দিব, কে কি দিতে পারছে, অফার কি করছে এবং তারা সেটা তারা করতে পারছে কিনা পাওয়ারে গিয়ে, সেটার ভিত্তিতে আসলে জনগণ নির্বাচন করবে এবং তাদের ভোট সেই হিসেবে কাউন্ট হবে। সেবার যে জায়গাগুলো আছে সে সেবাগুলো যাতে মানুষ সবসময় সঠিকভাবে পায়। ইতিহাসের বাতাবরণগুলোতে আমরা কোনো বিচ্ছিন্ন কোনো অংশে আমরা পড়ে না যাই, সেই জায়গায় মানুষের একটা কনসার্নের জায়গা আছে। প্রত্যেকটা বিষয়কেই আমরা এর সাথে সংযুক্ত করব। ছাত্রদের নতুন রাজনৈতিক দল আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা ঘটাবে এমন প্রত্যাশা সকলের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীতে আন্দোলন করেছেন গণঅভ্যুত্থানে আহতরা। শনিবার মধ্যরাতে আগারগাঁও সড়কের 2 লেন অবরোধ করে অবস্থান নেন তারা। বলেন, সরকার নানা প্রতিশ্রুতি দিলেও নেই বাস্তব প্রতিফলন। অভিযোগ, আহতদের সুচিকিৎসা ও স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কয়েক দফা সময় বেঁধে দিলেও এখনো কিছুই হয়নি। কারো হাত নেই, কারো পা নেই, কেউ চোখে দেখেন না। অনেকেই শারীরিক নানা অসুস্থতা আর যন্ত্রণা নিয়েই সড়কে অবস্থান নিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে আহত মানুষগুলো সুচিকিৎসা সহ নানা দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে করেন বিক্ষোভ। আহতরা বলেন, জুলাই ফাউন্ডেশনের ক্ষতিপূরণ পেতে হয়রানির শিকার হতে হচ্ছে। মুষ্টিমেয় কিছু রোগী ক্ষতিপূরণ পেলেও বেশিরভাগকে দেয়া হয়নি অর্থ সহায়তা। আজকে 6 মাস হয়ে যাওয়ার পরে কেন রাস্তায় দাঁড়াবে? এই জবাবটা আমরা সরকারের কাছে চাই। আমাদের রক্ত উপরে তারা দেশ রাষ্ট্র শাসন করতেছে, তারা আমাদের আহত ব্যক্তির কোনো খোঁজই নেয় না। আমাকে তো একটা কাজ দরকার। এই যে আমি একটা পাউটা হারাইছি, আমি আগে অনেক ভালো আসলাম, যে কাজ করছি, খাইছি। ফ্যাসিস্ট সরকার পতনের দীর্ঘ 6 মাস পেরিয়ে গেলেও পুনর্বাসনে পদক্ষেপ না নেয় তারা ক্ষুব্ধ। জানান, জীবন বাজি রেখে আন্দোলন করলেও নেই রাষ্ট্রীয় স্বীকৃতি। জুলাই আগস্টে আমরা যে আন্দোলন করেছি, এই আন্দোলন যদি রাষ্ট্রের জন্য করে থাকি, রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। আমাদের রক্তের সাথে বেইমানি করবেন না, আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিন, আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন। স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা পতন করিয়েছি, অথচ আমাদের এখন জায়গায় জায়গায় আমরা প্রতারিত হচ্ছি। অভিযোগ, সরকারের পক্ষ থেকে চিকিৎসার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। আশ্বাস দেওয়া হয় বারবার, কিন্তু নেই বাস্তব প্রতিফলন। কি পাচ্ছি আমরা? না পাচ্ছি পুনর্বাসন, না পাচ্ছি চিকিৎসা। এখন আমার এই আহত অবস্থায় পড়াশোনা করতে পারতেছি না, কোনো কিছুই আমার দ্বারা হচ্ছে না। আমার যদি এই চোখটা চলে যায় আমি অন্ধ হয়ে যাবো। আমরা আহত ভাইরা বারবার কেন রাস্তায় নামবো? আপনার কি লজ্জাবোধ কাজ করে না? আমরা একজন বীর মুক্তিযোদ্ধার মতো লড়াই করছি, রাজপথে নেমে আমরা গুলি নিছি, বুকের মধ্যে আমরা ব্যর্থ হইনি। আর আপনাদের কাছে আমরা ব্যর্থতার গল্প শুনতে চাই না। অবিলম্বে তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আহতরা। তাদের অভিযোগের বিষয়ে জানতে গেলে উপস্থিত কর্মকর্তা ও চিকিৎসকরা কথা বলতে অপারগতা জানান। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিদেশে ফোন করার খরচ বাড়ানো হচ্ছে, এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থারও সায় আছে। বিশ্লেষকদের মতে, স্তরভিত্তিক টেলি নেটওয়ার্ক সিন্ডিকেটের পকেট ভারী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীরা এই সিন্ডিকেট তৈরি করেছিল, যা এখনো সক্রিয়। প্রযুক্তিবিদরা বলছেন, বাটন ফোন ব্যবহারকারী নিম্ন আয়ের মানুষরাই মূলত ভয়েস কল ব্যবহার করছেন, তারাই ডিভাইস বৈষম্যের শিকার। সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিটিআরসি।
হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ নানা প্রযুক্তি সুবিধার বাইরেও সরাসরি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে প্রতি মাসে বাংলাদেশ থেকে বিদেশে ভয়েস কল যায় 50 লাখ মিনিটের বেশি। এর বেশিরভাগই কল করেন স্বল্প আয়ের মানুষেরা, অর্থাৎ যাদের কাছে স্মার্টফোন নেই। মোবাইল অপারেটরদের তথ্য বলছে বাটন ফোনধারীর এই সংখ্যা 6 কোটির বেশি। দূরপ্রবাসে স্বজনদের সাথে কথা বলতেই তারা সরাসরি ভয়েস কল করে থাকেন। এই গ্রাহকদের বিদেশে কল করার খরচ বাড়ছে। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 229টি দেশে কল করার জন্য গড়ে 20% বেশি বাড়তি খরচ দিতে হবে। আন্তর্জাতিক আউটগোয়িং কলের রেট বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নেটওয়ার্কের স্তর কমিয়ে গ্রাহকের খরচ কমানোর পরামর্শ মোবাইল অপারেটরদের। এই ট্যারিফটা পুনর্নির্ধারণ করার চেয়েও জরুরি ছিল আপনার এই লেয়ারগুলোর আদৌ প্রয়োজন আছে কিনা, যদি থেকে থাকে তাহলে কনজিউমার সেটা কতটুকু বহন করবে, এবং এই ক্ষেত্রে আপনার পুরো ইকোসিস্টেমে কনজিউমারের উপর ইম্প্যাক্টটা কত হবে এটাও বিবেচনা করে দেখা। এখানে লেয়ারের কারণেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জটিলতাগুলো তৈরি হয়। সো আমরা মনে করি যে এখানে যদি ডাইরেক্ট ইন্টারাকশন হতো, সরকারের রেভিনিউ বাড়তো এবং কনজিউমারেরও সাশ্রয় হতো। বিটিআরসির কমিশন সভায় ডলারের দর বৃদ্ধি এবং সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি আইজিডব্লিউ অপারেটরদের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে আন্তর্জাতিক কল রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযুক্তিবিদদের অভিযোগ, গ্রাহকের বাড়তি খরচের মুনাফা যাবে আইজিডব্লিউ অপারেটর হয়ে বিগত আওয়ামী লীগ আমলে বিধি বহির্ভূতভাবে গঠিত আইওএফ সিন্ডিকেটের পকেটে। এই যে রেটটা বাড়ানো হলো, এই বাড়ানোতে হয়তো কিছু কিছু গোষ্ঠীর কোনো একটা ইন্টারেস্ট রক্ষা হবে। যারা ইন্টারন্যাশনাল কল করবে তাদের উপরে একটা বাড়তি বোঝা হচ্ছে, এবং কিছু কিছু গোষ্ঠী কিন্তু এই যত কল জেনারেট করছে তার থেকে একটা বেনিফিটও পাচ্ছে, যে কিছু কল কমেও যেতে পারে। মোবাইল নেটওয়ার্কে খরচ বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দেশে পালস প্রতিও বেশি খরচ করতে হবে। কিছু দেশে 1 সেকেন্ড কথা বললেও পুরো মিনিটের খরচ দিতে হবে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিটিআরসির কমিশন সভায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সরকারের নীতিগত কৌশলের কারণে রংপুর বিভাগে মোটা চালের দাম কিছুটা কমেছে, তারপর অপরিবর্তিত চিকন চালের দাম। সংগ্রহ অভিযানে ধান ক্রয়ে তেমন গতি নেই, 3 গুণ বেড়েছে চালের যোগান। সংশ্লিষ্টদের আশা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। গেল 1 সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। ব্যবসায়ীদের দাবি, মজুতদাররা মজুদ ছেড়ে দেয়ায় বাজারে সরবরাহ কিছুটা বেড়েছে, তবে সরু চালের বাজার এখনো ঊর্ধ্বমুখী। 28 মিনিকেট, নাজিরশাইল, কাটারি, এই 4টে চালের দাম কমে নাই। কমছে হইল বস্তাতে 20-30 টাকা কমছে হইল স্বর্ণা 5, গুটি স্বর্ণা, এইসব চালের দাম কমছে। নতুন চাল যেগুলো উঠছে স্বর্ণা 5, গুটি স্বর্ণা, এগুলোর দাম একটু কমছে 20-30 টাকা। আর পুরানা জেলা চাল 28-29 মিনিকেট, এগুলোর দাম বেশি। এগুলা ধানের দামও বেশি, চালের দামও বেশি। এগুলো বড় বড় দিনাজপুরের অটো মিলিয়ারেরা টর্চারিং করতেছে। এদেরকে যদি সরকারি প্রশাসন যা ধরে, তাহলে চাউলের দাম একটু কন্ট্রোলে আসবে। সরকারের চাল আমদানি এবং কৃষক ও ব্যবসায়ীদের বাজারে ধান বিক্রির কারণে চালের বাজারে প্রভাব পড়েছে, দাবি খাদ্য বিভাগের। বিপুল পরিমাণ চাল আমদানি কার্যক্রম চলমান আছে এবং আরও নতুন নতুন চুক্তি হচ্ছে। সেজন্য সরকারি স্টকও আগের চেয়ে এখন বৃদ্ধি পেয়েছে। সেজন্য স্টকের সাথে আতঙ্কে আছে যে না, সরকারের কাছে পর্যাপ্ত স্টক আছে, তাদের এই মজুত করার প্রবণতাটা মনে হচ্ছে আগের চেয়ে কম। মিলাররা বলছেন, ধান সরবরাহ বৃদ্ধি পাওয়ায় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে তারা সরকারি গুদামে চাল দিতে পারছেন। এখন দিচ্ছি, যেহেতু গভর্নমেন্টের সাথে আমরা একটা এগ্রিমেন্ট করছি, গভর্নমেন্টের কাছে আমরা দায়বদ্ধ। আমাদের লস হচ্ছে, তারপরেও আমরা চাল দিচ্ছি। সরকারের দাম কম আর বাইরের দাম বেশি ছিল, এই দ্বিধায় চাল দিতে পারি নাই। সরকারের সাথে আমাদের এই কথোপকথন রাখতে পারি নাই। এখন একটু বাজার সহনীয় পর্যায়ে চলে আসছে। মিলারদের এই আগ্রহের প্রমাণও মিলেছে রংপুর আঞ্চলিক খাদ্য বিভাগের পরিসংখ্যানে। আতপ ও সিদ্ধ চাল মিলে 1,54,000 টন লক্ষ্যমাত্রার বিপরীতে মঙ্গলবার পর্যন্ত বিভাগের 8 জেলা থেকে কেনা হয়েছে 77 ভাগ চাল, যার 50 ভাগই গেল 2 সপ্তাহে। তবে ধান ক্রয় হয়েছে মাত্র 5 ভাগ। প্রথম এবং একমাত্র উদ্দেশ্য থাকে কৃষককে মূল্য সহায়তা দেওয়া। তো সেক্ষেত্রে যদি কোনো কারণে কৃষক ধান দিতে না পারে বা না দেয়, সেটা আমরা মিলারদের কাছ থেকে আবার বিকল্প হিসাবে অধিক বরাদ্দ দিয়ে সেটা মেকআপ করার চেষ্টা করি। এবছর লক্ষ্যমাত্রার বাড়তি মজুদ গড়ে তোলার কথাও জানিয়েছে খাদ্য বিভাগ।
সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। আইন বহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে। মাদক নিয়ন্ত্রণের বদলে স্বর্ণ আর স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার দিকে নজর অসাধু কর্মকর্তাদের। অভিযোগ উঠেছে কথিত সোর্সদের দিয়ে দেখানো অভিযানের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে মূল্যবান সম্পদ। অনেক সময় চোরাচালান আর পাচারকালে ধরা পড়া মূল্যবান ধাতুও ছিনিয়ে নেওয়া হচ্ছে। গত 14 জানুয়ারি সিরাজগঞ্জ হাটিকুমরুল চত্বরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানের সময় দুটি স্বর্ণের বার ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলেন এক বাস যাত্রী, কিন্তু রহস্যজনক কারণে থানায় কোনো লিখিত অভিযোগ করেননি তিনি। ঘটনা মুখে মুখে জানাজানি হলে দুদিন পর ওই বার ফেরত দেয় কর্তৃপক্ষ। আপনার আমার বলতো যে এটা তো বোঝা যাচ্ছে না, অরিজিনাল প্রমাণ দেন। পরে মানে অরিজিনাল ফটোকপিটা পরে এটা আমার বাসায় থেকে আমার লোক নিয়ে ওইটা দেখাই, পরে আমাকে ছেড়ে দেয় আর কি। এই ঘটনার পর স্থানীয়রা প্রশ্ন তুলেছেন অধিদপ্তরের কার্যক্রম নিয়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 মোতাবেক স্বর্ণের মতো মূল্যবান ধাতু বাজেয়াপ্ত বা ফেরত দেওয়ার এখতিয়ার নেই জেলা অফিসের। অভিযোগ আছে অসাধু কর্মকর্তা আর সোর্সদের সমন্বয়ে বিভিন্ন সময়ে আইন বহির্ভূত অভিযান পরিচালিত হচ্ছে জেলায়। মাদকদ্রব্য অফিসারের উচিত ছিল জিনিস দুটো কাস্টমসে জমা দেয়, তা না করে তিনি এখানে অর্থ কেলেঙ্কারি করে ওনাকে বার দুটি ফেরত দিয়েছে। বিভিন্ন তল্লাশি, হয়রানিমূলক তল্লাশি করে মানুষের টাকা পয়সা, ফোন, মোবাইল যা কিছু আছে লুট করে নেয়। এটাই কিন্তু সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। বিভিন্ন সময়ে মূল্যবান ধাতু জব্দের ঘটনা কাস্টমস বা আদালতে অবহিত করার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না, যেমনটা মানা হয়নি সেদিন স্বর্ণের বার জব্দের পর। 16 জানুয়ারি আভিযানিক দলের প্রধান ইন্সপেক্টর ইব্রাহিম খলিল বার দুটি ফেরত দিয়ে ছিনতাইয়ের জন্য তার সোর্সকে দায়ী করেন। গাড়ি সার্চিং করে পরে ওখানে গেছি, জিজ্ঞাসাবাদ করছি তাদেরকে যে কিছু পাওয়া গেছে, যে লোক ছিল তাকে বলছি কিছু পাইছে আপনার কাছে, আমাদের লোকজন বলছে না পাইনি। পরে ডিডি মহোদয় তার গোপনীয়ভাবে অভিযান কৌশল অবলম্বন করে এই উদ্ধার করেছে। অভিযুক্তরা বলছেন বিষয়টি ধামাচাপা দিতে স্বর্ণের মালিকের স্বর্ণ বহনযোগ্যতা যাচাই কিংবা তার লিখিত অভিযোগ ছাড়াই 4 জনকে অভিযুক্ত করে দায় সেরেছেন উপপরিচালক। কোনো রকম তদন্ত ছাড়াই 4 জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে বিভাগীয় ব্যবস্থা। লিখিত কোনো ডকুমেন্টস নেই, কোনো অডিও রেকর্ড নেই, কোনো কিছু নেই, তার ভিত্তিতে আমাকে আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা ডিপার্টমেন্ট ইয়ে করছে। যেহেতু আমি টিম লিডারের টিমের সাথে ছিলাম, সেই জন্য আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আমি তো দোষী না, এখন তো যার জিনিস তারাই তো বলছে কে নিছে না নিছে। আইনের তোয়াক্কা নয়, উপপরিচালকের দাবি সবই হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি ফেরত দিচ্ছি। ওই বারের কাগজপত্র মানে ওই স্বর্ণ সে যে জেনুইন স্বর্ণ ব্যবসা সেটা দেখাচ্ছে, ওই বারের কাগজপত্র দেখাচ্ছে না। না না ওইটা আমাকে দেখানো। জেলার পাবলিক প্রসিকিউটর বলছেন পুরো ঘটনায় আইনের একাধিক ব্যত্যয় রয়েছে। স্বর্ণ জব্দ থেকে ফেরত দেওয়ার প্রক্রিয়া কোনোভাবেই স্বচ্ছ নয়। কাস্টমসকে বলতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল যিনি ম্যাজিস্ট্রেট আছেন, যিনি আছেন আইনগত অথরিটি আছেন, উনার ঊর্ধ্বতন জুডিশিয়ারিতে, ওনাকেও অবিকাল করবেন অথবা ওনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলবেন। উনি তো প্রশ্নই ওঠে না যে উনি এগুলি ডিস্ট্রয় করতে পারে বা স্বর্ণ নিতে পারেন বা ভাগ করতে পারেন বা অন্য কোনো জায়গায় এটা পাসেই করতে পারেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে। এটাকে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিয়েছি। আমরা পরবর্তী ব্যবস্থার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা আশা করছি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা নেবে। এর আগেও বিভিন্ন সময় সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। আমিন বাবু, যমুনা নিউজ। চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। আটককৃত ফখরুল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে ছিলেন। শনিবার রাতে নেভি কনভেনশন হলে ছিল বিয়ের অনুষ্ঠান। সেখানে সাবেক এমপি সৈয়দ নজিবুল বশর, মাইজভান্ডারি ও খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত আছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি শুনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে যায়। অনুষ্ঠান থেকে ফখরুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে তারা। শিক্ষার্থীদের অভিযোগ, কনভেনশনে প্রবেশের সময় প্রথমে দারোয়ানের বাধার মুখে পড়েন তারা। ভেতরে প্রবেশ করলে ফখরুলকে আটকের সময় অতিথিরা তাদের উপর চড়াও হয়। ফখরুল আনোয়ার যে চেয়ারম্যান, ফটিকছড়ির একজন চেয়ারম্যান, ওখানে আরো একজন আসামি আমাদের সাথে ছিল, কিন্তু ওকে কিছু হাই প্রোফাইল মানুষরা ওকে ছড়াই নিয়ে গেছে। আসামি অনেকে ছিল এখানে, শুধু 2 জন না। এর মধ্যে আমরা ফখরুল আনোয়ারকে আমরা ধরতে পারি, বাকি একজনকে যিনি সম্পর্কে ফখরুল আনোয়ারের চাচাতো ভাই নাকি হয়, আমার হাত থেকে ওরা চিনে নেয়।
খানা জরিপের হিসেবে সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর আর উপজেলা ডাসার। ৩০ ডিসেম্বর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর দারিদ্র্য মানচিত্রে উঠে এসেছে চিত্র। ডাসার উপজেলা তুলনামূলক অনুন্নত, কিন্তু পদ্মা সেতু লাগোয়া এবং প্রবাসী অধ্যুষিত একটি গোটা জনপদ কি করে সবচেয়ে দরিদ্র জেলা হয়, এ নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া স্থানীয়দের। তবে এই মানচিত্র কোন শুমারির সরাসরি ফলাফল না হলেও জরিপের নিয়ম মেনে প্রতিবেদন করা হয়েছে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। পদ্মা সেতু লাগোয়া বিস্তীর্ণ জনপদ মাদারীপুর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর দারিদ্র্যের মানচিত্রে চিরায়ত রংপুর বা কুড়িগ্রামকে পেছনে ফেলে এবার উঠে এসেছে এই জেলার নাম। এখানকার ডাসার উপজেলায় দারিদ্র্যের হার 63.2, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। 2021 সালে বিল অধ্যুষিত 5টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় ডাসার। উপজেলার বেশিরভাগ জায়গায় বেহাল যোগাযোগ ব্যবস্থা। অন্য জায়গার মতো দো ফসলি বা 3 ফসলি কৃষি হয় না এখানে। নেই কলকারখানা, ফলে সাধারণ জীবনমান একটু নিচের দিকে। কিন্তু নিজেদের দরিদ্র ভাবতে নারাজ অনেকেই। এই দেশে কোনো শিল্পী কোনো কর্ম নেই, যে মহিলা ঘরে বা কোনো কাজ করবে এমন কোনো কাজ। বিল এলাকায় 1 ফসলি জমি, সেই হিসেবে এইখানে সবাই মোটামুটি নির্ভরশীল। অনুন্নত এলাকা, 5টি ইউনিয়নেই কৃষি প্রধান এলাকা, মানুষ শ্রমজীবী, এখানে ভালো কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। ডাসারে অভাব অনটন থাকলেও পুরো মাদারীপুরের অর্থনীতিকে ভালো বলেই মনে করেন জেলাবাসী। এখানকার অনেক পরিবারের কেউ না কেউ বিদেশে কাজ করেন। পদ্মা সেতু হওয়ায় উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। শিক্ষা ও চিকিৎসা সেবাতেও নেই তেমন সংকট। তাই সবচেয়ে দরিদ্র জেলার তকমায় হতবাক স্থানীয়রা। এই জরিপটা কোন ভিত্তিতে করা হয়েছে আমি জানি না, কোনভাবে এইটা প্রকাশিত হলো, কিভাবে, এটা হচ্ছে আমাদের একটি জিজ্ঞাসার জায়গা। আপন বড় ভাই গ্রিসে থাকে, আমার মেজো ভাই ইটালিতে থাকে, আমার চাচতো ভাইরা সুইজারল্যান্ড থাকে। এই নিউজটা আমার কাছে ঠিক লাগলো না, এই নিউজটাকে আরো ভালোভাবে প্রচার করা উচিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2024-এর রিপোর্ট বলছে মাদারীপুরে দারিদ্র্যের হার 54.4%। অথচ 2 বছর আগে আরেকটি গবেষণা প্রতিষ্ঠান BIDS এর রিপোর্টে এই জেলাকেই সবচেয়ে কম দরিদ্রের জেলাগুলোর মধ্যে 3 নম্বরে রাখা হয়েছিল। সেখান থেকে কি এমন ঘটলো, উঠেছে সেই প্রশ্ন। জেলার মধ্যে ডাসার অবস্থা তুলনামূলকভাবে দারিদ্রতার মধ্যে রয়েছে, এটা আমরাও মনে করি। কিন্তু সার্বিকভাবে মাদারীপুর জেলা এবং ডাসার উপজেলা সারা দেশের মধ্যে দরিদ্রতম, এটা মেনে নেওয়া খুব কষ্টকর। হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের প্রকল্প পরিচালক বলছেন, এই প্রভার্টি ম্যাপ আসলে কোনো মাঠ পর্যায়ের জরিপের সরাসরি ফলাফল নয়। প্রভার্টি ম্যাপটি আসলে কোনো জরিপের সরাসরি বা কোনো শুমারির সরাসরি ফলাফল না। 22 সালে যে আদমশুমারি করেছি, জনশুমারি করেছি এবং এইটা জরিপ করেছি, এই দুটি জরিপের তথ্য উপাত্তকে একসাথে করে আমরা বিশ্ব ব্যাংক এবং WFP এক্সপার্টদেরকে নিয়ে যৌথ টিম করে আমরা সর্বশেষ যে গাইডলাইন স্মল এরিয়া এস্টিমেশন টেকনিক পদ্ধতি ফলো করা, সেই সর্বশেষ গাইডলাইন অনুযায়ী আমরা এই দারিদ্র্য মানচিত্রটি করেছি। এই প্রকল্প সংশ্লিষ্টের মতে মাদারীপুর দরিদ্র জেলায় প্রথম, এমনটা বলা যথাযথ নয়, বরং সঠিক তথ্য হবে উচ্চ দারিদ্র্যের গ্রুপে মাদারীপুর। লিবিয়া উপকূলে উদ্ধার হওয়া 20 মরদেহ বাংলাদেশিদের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ দূতাবাসের একটি টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে। ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে উদ্ধার করা হয় ওই 20 অভিবাসন প্রার্থীর মরদেহ। সাথে ছিল না কোনো নথিপত্র। রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংস্থা বলছে মরদেহগুলো বাংলাদেশিদের হওয়ার শঙ্কা রয়েছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এবং নিখোঁজদের পারিবারিক সূত্রে তথ্য অনুযায়ী নিহতদের বাড়ি মাদারীপুর, শরীয়তপুর ও ভৈরবে হতে পারে। ধারণা, সাগর পথে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ যাওয়ার সময় নৌকাডুবি হয়ে 25 জনের একটি দলের 20 জনের মরদেহ উদ্ধারের পর দাফন করা হয়েছে লিবিয়ার আজদাদিয়া এলাকায়। বাকিরা এখন নিখোঁজ। হাতির শুঁড় ও অক্টোপাসের টেন্টাকল বা আকশির আদলে চীনের একদল বিজ্ঞানী তৈরি করল রোবোটিক হাত। মানুষের হাতের মতোই কার্যকর ও স্বয়ংক্রিয় এই প্রযুক্তিটি সক্ষম নিজের তুলনায় দ্বিগুণ আকৃতির এবং 260 গুণ বেশি ওজনের বস্তু বহনে। ধারণা করা হচ্ছে এই রোবটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বৈশ্বিক অর্থনীতিতে। মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রকৃতি। এই কথাটি আরও একবার প্রমাণ করতে প্রাকৃতিক জীববৈচিত্র্য থেকে অনুপ্রাণিত হলো প্রযুক্তি। এবার চীনের একদল বিজ্ঞানী হাতির শুঁড় ও অক্টোপাসের টেন্টাকল বা আকশির আদলে তৈরি করল সক্রিয় এক রোবোটিক হাত।
প্রাণবন্ত এই রোবোটিক হাতের গতিবিধি ও কার্যক্ষমতা অনেকটাই তুলনা করা যায় মানুষের হাতের সাথে। রিভার্স ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে তৈরি এই রোবটটি নিজের চেয়ে প্রায় দ্বিগুণ আকারের ও প্রায় 260 গুণ বেশি ওজনের বস্তু বহনে সক্ষম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ব্যাপক কার্যকরী এই রোবটটি তৈরি করা হয়েছে খুবই সাধারণ ও সহজ উপায়ে। 3D প্রিন্টিং পদ্ধতি, 2-3টি তার, পলিউরেথিন, রেজিন ও কাগজের সমন্বয়ে বেশ কম খরচে বানানো হয়েছে এই রোবোটিক হাতটি। 3D প্রিন্টিং ব্যবহার করে খুব দ্রুত বিভিন্ন আকারের রোবট তৈরি করা সম্ভব। রোবোটিক হাতটিকে দিয়ে জীবন্ত মানুষের মতো বহুমুখী কাজ করা সম্ভব, এমনকি জটিল অনেক কাজেও দক্ষতার সাথে করতে পারবে এই রোবোটিক হাত। গবেষকরা বলছেন সহজ ও সাশ্রয়ী এই রোবটটি বৈশ্বিক অর্থনীতিতে এনে দিতে পারে বৈজ্ঞানিক বিপ্লব। বিশেষত এর কার্যক্ষমতা অবিশ্বাস্য হারে উন্নত করবে তৃতীয় বিশ্বের দেশগুলোর মানুষের জীবনমান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। তুষার উপভোগকারী ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে চীনে। স্কি সহ শীতকালীন বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নিতে দেশটির জিনজিয়ান প্রদেশে ভিড় বাড়ছে পর্যটকদের। ভ্রমণ পিপাসুদের চাপ বাড়ছে হোটেল ও রিসর্টগুলোয়। সংশ্লিষ্টরা বলছেন চীনের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে এসব পর্যটন কেন্দ্র। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের জিনজিয়ান প্রদেশে অবস্থিত এশিয়ার অন্যতম জনপ্রিয় স্কি রিসোর্ট জাইকপুলিন। শীত বাড়ার সাথে সাথে এই রিসোর্টে বাড়ছে ভ্রমণ পিপাসুদের ভিড়। রিসোর্টটির কাছাকাছি অবস্থিত ছোট্ট একটি গ্রাম হেমু। চীনের অন্যতম প্রাচীন নৃগোষ্ঠী টুভানদের বাস এই গ্রামে। শীত উপলক্ষে এই গ্রামটিতেও ভিড় দর্শনার্থীদের। প্রথম বছরে এই রিসোর্টটির আয় ছিল প্রায় $1 মিলিয়ন, যা এবার বেড়ে দাঁড়াতে পারে আনুমানিক 24 মিলিয়নে। গেল বছর এই সময় আমাদের পর্যটক সংখ্যা ছিল প্রায় 2,90,000-এর মতো, যা এবছর বেড়ে দাঁড়াতে পারে 3.5 লাখেরও বেশি। প্রতিষ্ঠার মাত্র 3 বছরের মাথায় ব্যাপক জনপ্রিয়তার মুখ দেখছে স্কি রিসোর্টটি। চলছে ব্যস্ততম পর্যটন মৌসুম। এমনকি পশুপালন ও ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করে দিন যাপন করা হেমুর বাসিন্দাদের জীবনেও এসেছে ব্যাপক পরিবর্তন। শুরুর দিকে তেমন একটা পর্যটক ছিল না আমাদের, তবে রিসোর্ট ঠিকমতো চালু হবার পর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে দর্শনার্থীর সংখ্যা। ব্যাপক তুষারপাত ও হাড় হিম করা ঠান্ডা যেন আশীর্বাদ হয়ে আসে চীনের অঞ্চলগুলোতে। বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডের ফলে ফুলে ফেপে ওঠে দেশটির শিল্প, আবাসন ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর ব্যবসা বাণিজ্য, যা ব্যাপক প্রভাব ফেলে চীনের অর্থনৈতিক পরিস্থিতিতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এখনকার মতো শেষ করছে যমুনা নিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।